মর্নিং এভরিবডি। আমি ডক্টর আশুতোষ দত্ত। আজ শুরু করতে যাচ্ছি ভৌতবিজ্ঞান ও পরিবেশ বিষয়ের একটি বিশেষ অধ্যায়, জৈব রসায়ন অর্থাৎ অর্গানিক কেমিস্ট্রির ওপর আলোচনা। এবার হোয়াট ইজ অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন? জৈব রসায়ন ও জৈব যৌগের রসায়নকে বলা হয় জৈব রসায়ন। জৈব যৌগের রসায়নকে জৈব রসায়ন বলা হয়। এবার জৈব যৌগটা কি? কার্বন গঠিত যৌগ যাদের ক্যাটিনেশন ধর্ম বা সমাবয়বতা ধর্ম আছে তাদেরকে বলা হয় জৈব যৌগ। কারণ আমরা জানি কার্বন গঠিত অনেক যৌগ আছে, যেমন কার্বন ডাইঅক্সাইড, পটাশিয়াম সায়ানাইড, এদের মধ্যে কার্বন রয়েছে, ক্যালসিয়াম কার্বনেট, কিন্তু এরা জৈব যৌগ না। কেন নয়? কারণ এদের ক্যাটিনেশন ধর্ম বা সমাবয়বতা ধর্ম নেই। জৈব যৌগের রসায়নকে আমরা বলবো জৈব রসায়ন। জৈব রসায়ন যে বিষয়টি, এটা বিশাল, ব্যাপক এবং বিস্তৃত। এক দুটো আলোচনা বা ক্লাসের মাধ্যমে এটাকে সম্পূর্ণ করা সম্ভব না। তবু আমি জৈব রসায়নের বিশেষ বিশেষ বিষয়ের উপর সংক্ষেপে আলোচনা রাখছি, যাতে শিক্ষার্থীদের মধ্যে একটি সার্বিক এবং সুস্পষ্ট ধারণা জন্মায়। তাহলে আবার আমরা চলে যাচ্ছি ম্যাটার মানে পদার্থ। এবার উৎস অনুসারে বিজ্ঞানী লেমেরিও 1675 খ্রিস্টাব্দে পদার্থকে তিনটি ভাবে ভাগ করেছিলেন: উদ্ভিজ্জ পদার্থ, প্রাণীজ পদার্থ এবং খনিজ পদার্থ। পরবর্তীতে প্রমাণিত হয় উদ্ভিজ্জ পদার্থ এবং প্রাণীজ পদার্থ যেগুলো আছে, উদ্ভিজ্জ ও প্রাণীজ, এরা হলো জৈব পদার্থ। এদের থেকে উৎপন্ন পদার্থগুলোকে, যৌগগুলোকে বলা হয় জৈব যৌগ। অর্থাৎ উদ্ভিদ ও প্রাণী জগৎ থেকে উদ্ভূত যে পদার্থ বা যৌগ, তাদেরকে জৈব যৌগ বলা হয়। এই যে জৈব যৌগগুলো আছে, এদেরকে তখন রসায়নাগারে তৈরি করা যেত না, কারণ এরা হচ্ছে ভোলাটাইল, তৈরি করা যেত না। তখন বিজ্ঞানীদের মধ্যে একটি ধারণা হলো যে জৈব পদার্থ রসায়নাগারে তৈরি করা যায় না, কিন্তু অজৈব পদার্থকে রসায়নাগারে তৈরি করা যায়। এবার অজৈব পদার্থ কি? অজৈব পদার্থ বা অজৈব যৌগ হলো প্রাণহীন পদার্থ থেকে উৎপন্ন যৌগগুলোকে বলা হয় অজৈব পদার্থ বা খনিজ পদার্থ। তাহলে এটাকে আমরা বলতে পারি অজৈব পদার্থ। এই সম্পর্কে আমাদের ধারণা থাকা উচিত, যেটা বলে ইনঅর্গানিক কম্পাউন্ড। ইনঅর্গানিক কম্পাউন্ড বা অজৈব যৌগ, অজৈব যৌগ। এবার এদেরকে ল্যাবরেটরিতে তৈরি করা যাচ্ছে, কিন্তু জৈব যৌগগুলো ভোলাটাইল হওয়ার জন্য এদেরকে তখন পর্যন্ত ল্যাবরেটরিতে তৈরি করা যেত না। তাহলে বিজ্ঞানীদের মধ্যে তখন একটি ধারণা জন্মলো, তাহলে কী হচ্ছে? একটি উদ্ভিদ চারা গাছ থেকে বৃক্ষে পরিণত হচ্ছে, একটি মানুষ ছোট শিশু থেকে আস্তে আস্তে বিভিন্ন স্তরের মাধ্যমে প্রাপ্তবয়স্কে গিয়ে পৌঁছচ্ছে। তাহলে এটা কীভাবে সম্ভব? তার মানে জৈব যৌগগুলো জৈব পদার্থ থেকে পাওয়া যায়। এবার এই জৈব যৌগ যেগুলো আছে, জৈব যৌগের মূল উপাদান হলো কার্বন। এটা 1784 খ্রিস্টাব্দে ল্যাভোসিয়ে তার দহন বিশ্লেষণ পরীক্ষায় প্রমাণ করে গেছে। তো এবার আমি যেটা বলতে চাইছিলাম, রসায়নাগারে তৈরি করা যায় না জৈব যৌগগুলো, কিন্তু আমরা একটা বীজ, সিডকে যদি জলে রেখে দিই, সেটা জার্মিনেটেড হয়, অঙ্কুরিত হয়, তারপরে আস্তে আস্তে চারা গাছ, তারপরে আস্তে আস্তে উদ্ভিদ এবং বৃক্ষে পরিণত হয় সেভারাল স্টেজের মাধ্যমে। একইভাবে মানুষের ক্ষেত্রেও কী হয়? শৈশব থেকে আস্তে আস্তে অনেক বড় অবস্থায় চলে যায় এবং মাতৃগর্ভে ইনফেন্সি অবস্থা থাকে, তারপরে আস্তে আস্তে বিভিন্ন স্টেজের মাধ্যমে বার্ধক্যে পৌঁছায়। তার মানে জীবদেহে জৈব পদার্থ উৎপন্ন হচ্ছে। তখন বিজ্ঞানী বার্জিলিয়াস বললেন যে উদ্ভিদ এবং প্রাণীর জীবন্ত কোষে কতগুলো অজানা, রহস্যময় ডাইনামিক ফোর্স রয়েছে, মানে ডাইনামিক গতিশীল বল রয়েছে, যার প্রভাবে জৈব যৌগগুলি তৈরি হয়। এটা বিজ্ঞানী বার্জিলিয়াস 1815 সালে বলেছিলেন। কিন্তু পরবর্তীতে দেখা গেছে 1828 সালে বিজ্ঞানী ভোলহা, উনি রসায়নাগারে গবেষণা করতে গিয়ে অ্যাক্সিডেন্টালি অ্যামোনিয়াম সায়ানাইড থেকে ইউরিয়া প্রস্তুত করেন। এটা হলো ইউরিয়াকে বলা হয় প্রথম জৈব যৌগ। যখন এই জৈব যৌগ তৈরি হয় রসায়নাগারে, যেটাকে অর্গানিক কম্পাউন্ড বলা হয়, মানে এই যে ইউরিয়া পাওয়া গেল ল্যাবরেটরিতে, যে ইউরিয়া পাওয়া গেছে এবং স্তন্যপ্রায়ী প্রাণীর মূত্রে যে ইউরিয়া পাওয়া যায়, তারা ঠিক একই রকম। আচ্ছা, তাহলে এটা হলো প্রথম জৈব যৌগ। তখন থেকে ভাইটাল ফোর্স থিওরি যেটা ছিল, যেটা বার্জিলিয়াস বলেছিলেন
যে প্রত্যেকটা প্রাণী বা উদ্ভিদের জীবন্ত কোষে অজানা রহস্যময় কিছু ফোর্স আছে, যেটাকে বলা হয় ভাইটাল ফোর্স। সেই ভাইটাল ফোর্সের ওপর আঘাত করতে শুরু করে। পরবর্তীতে দ্যাট মিনস 1845 খ্রিস্টাব্দে বিজ্ঞানী কোলবে উপাদান মৌল থেকে অ্যাসিটিক অ্যাসিড তৈরি করেন, এবং 1856 খ্রিস্টাব্দে বার্থেলো উপাদান মৌল থেকে মিথেন তৈরি করেন। এবার এই মিথেন তৈরি হওয়ার পর জীবনী শক্তি তত্ত্ব সম্পূর্ণভাবে বাতিল হয়ে যায়। তো এইবার আমরা আবার ফিরে যাচ্ছি জৈব রসায়ন। তাহলে জৈব যুগের যে রসায়ন সেটাকে আমরা জৈব রসায়ন বলছি। তাহলে এইটা ছিল মোটামুটি জৈব রসায়নের একটা ইতিহাস। এবার জৈব রসায়নের এরপরে আমরা চলে যাচ্ছি যে জৈব যৌগ এবং অজৈব যৌগের মধ্যে কিছু পার্থক্য। আমরা জৈব যৌগ পেলাম, অজৈব যৌগের একটা প্রাথমিক ধারণা পেলাম। যে জৈব যৌগ হচ্ছে কার্বন গঠিত যৌগ যাদের ক্যাটিনেশন বা সমবায়বতা ধর্ম আছে, তাদেরকে জৈব যৌগ বলা হয়। আর অজৈব যৌগ কি প্রাণীন পদার্থ থেকে উৎপন্ন যৌগগুলিকে অজৈব যৌগ বলা হয়। এবার এদের মধ্যে পার্থক্যটা কি? হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন অর্গানিক কম্পাউন্ড অ্যান্ড ইনঅর্গানিক কম্পাউন্ড? তার মানে জৈব যৌগ অজৈব যৌগের পার্থক্য। জৈব যৌগগুলো সাধারণত সমযোজী হয়, অজৈব যৌগগুলো সাধারণত কী হয়? তড়িৎযোজী হয়। এবার জৈব যৌগগুলো তড়িৎ অবিশ্লেষ্য, আর অজৈব যৌগগুলি তড়িৎ বিশ্লেষ্য। জৈব যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, এরা উদ্দায়ী বেশি হয়। কিন্তু অজৈব যৌগগুলো হচ্ছে এরা নন ভোলাটাইল সাবস্টেন্স, এবং এদের মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট অর্থাৎ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উচ্চ হয়। এবার এটা হলো জৈব যৌগ। আর জৈব যৌগগুলো জৈব দ্রাবকে দ্রবীভূত হয়, যেমন অ্যালকোহল, ইথার, বেঞ্জিনে দ্রবীভূত হয়। কিন্তু অজৈব যৌগগুলো কী হয়? জলে দ্রাব্য হয়। এটা হলো জৈব যৌগ অজৈব যৌগের পার্থক্য। এবারে আমরা চলে যাব কার্বনের চতুর্যোজ্যতা। কার্বনের যোজ্যতা যে 4, সেটা আমরা কিভাবে দেখাতে পারি? কার্বনের পারমাণবিক সংখ্যা হলো 6, তার মানে কার্বনের মধ্যে 6টি ইলেকট্রন রয়েছে। এবার কার্বনের পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার, তাহলে কার্বনের, আচ্ছা এটা লিখে দিচ্ছি ভালো করে, কার্বনের সি পারমাণবিক সংখ্যা ইকুয়াল টু হচ্ছে 6। তাহলে ইলেকট্রন বিন্যাসটা কি হবে? ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, 4। তার মানে বাইরের কক্ষে 4টি ইলেকট্রন আছে কার্বনের। তারপরে তাহলে আমরা যদি কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাস থেকে আমরা যোজ্যতা নির্ণয় করতে পারি। বাইরের পক্ষে 4টা ইলেকট্রন আছে, এই যোজ্যতা 4 হওয়া উচিত। এবং এর তড়িৎ, এটা কার্বন পরমাণুটি মানে এরকম একটা মৌল যার উচ্চ তড়িৎ-ঋণাত্মকতাও নেই বা তড়িৎ-ঋণাত্মকতা কমও হয় না। তার মানে ইট হ্যাজ মডারেট ইলেকট্রোনেগেটিভিটি। তাই জন্য ইলেকট্রন ত্যাগ করতে পারে না, আবার ইলেকট্রন গ্রহণ করে এটা অ্যানায়নে পরিণত হতে পারে না। কার্বন যদি ইলেকট্রন ত্যাগ করে C4+ হওয়া সম্ভব নয়, এটা হয় না। আবার কার্বন ইলেকট্রন গ্রহণ করে C4- এটাও হয় না, এটাও সম্ভব নয় কার্বনের ক্ষেত্রে। তাহলে কি ঘটে? কার্বন অন্য একটি পরমাণুর সর্ববহিস্থ কক্ষ থেকে 4টি ইলেকট্রন নিয়ে ইলেকট্রন জোর বেঁধে সমযোজী যৌগ গঠন করে। তাই কার্বনের যোজ্যতা সাধারণত কী হয়? 4 হয়। এবং জৈব যৌগের ক্ষেত্রে আমরা দেখব কার্বনের যোজ্যতা সর্বদা 4 হবে, এবং কার্বনের চারপাশে যদি 4টি বন্ড থাকে তাহলে যোজ্যতা 4। তো এই কার্বনের যোজ্যতা 4 হবে, এবার সবসময় 4 স্যাটিসফাই করবে। আচ্ছা, এটা হলো কার্বনের যোজ্যতা আমরা পেলাম। এবার চলে যাব কার্বনের গঠন। ভ্যান টপ এবং লাবেল কার্বনের একটা গঠন দিয়েছেন। কার্বনের গঠনটা এরকম, এটাকে বলে রেগুলার টেট্রাহেড্রন, সুষম চতুস্তলক। এর অ্যাঙ্গেলটা হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। এটাকে এর নাম হচ্ছে মিথেন। বিজ্ঞানী ভ্যানটপ এবং লাবেল এই স্ট্রাকচারটা দেখিয়েছেন। আচ্ছা, এবার আমরা নেক্সট পয়েন্টে যেটা চলে যাব, ক্যাটিনেশন ধর্ম, যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ক্যাটিনেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো হোয়াট ইজ ক্যাটিনেশন? মানে ক্যাটিনেশনটা কি?
কার্বনের সাইজ ছোট, মানে কার্বনের সাইজ ছোট। এছাড়া কার্বনের মধ্যম তড়িৎ-ঋণাত্মকতা, এই দুটো কারণের জন্য কার্বন কী করে কার্বন কার্বন যুক্ত হয়ে লম্বা শৃঙ্খল তৈরি করতে পারে। তাহলে কার্বন কার্বন যুক্ত হয়ে এক বন্ধন, দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের মাধ্যমে লম্বা শৃঙ্খল তৈরি করতে পারাটাকে বলা হয় ক্যাটেনেশন। অর্থাৎ কার্বন যে ধর্মের জন্য লম্বা শৃঙ্খল তৈরি করে সেটাকে বলা হয় ক্যাটেনেশন। এবং ক্যাটেনেশন এক বন্ধন, দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের মাধ্যমে তৈরি করে। তাই আমরা বলছি ক্যাটেনেশন তো এই ক্যাটেনেশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যেমন কার্বন যুক্ত হয়ে লম্বা শৃঙ্খল তৈরি করছে। কার্বনের যোজ্যতার চাপ, তার চারদিকে 4টা বন্ড রয়েছে। এটা হলো কার্বন এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে লম্বা শৃঙ্খল তৈরি করে এবং বিভিন্ন যৌগ গঠন করে। এবং বহু সংখ্যক কার্বন ঘটিত যৌগের কারণ হচ্ছে ক্যাটেনেশন। সেটা মুক্ত শৃঙ্খল এবং বদ্ধ শৃঙ্খল যৌগ তৈরি করে এবং পার্শ্ব শৃঙ্খল যৌগ তৈরি করতে পারে। যেমন কার্বন 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 এখানটা যুক্ত হয়ে একটা বদ্ধ শৃঙ্খল যৌগ তৈরি করছে। বদ্ধ শৃঙ্খল যৌগ। এছাড়া ব্রাঞ্চড কম্পাউন্ড তৈরি করে, যেমন এই যৌগটা যেমন এরকম কার্বন ডবল বন্ড তৈরি করে। এখানে একটা কার্বন রয়েছে, এবার এখানে 3টে বন্ড আছে, এখানে একটা বন্ড থাকবে, এখানে একটা বন্ড থাকবে, এবার এখানে একটা বন্ড রয়েছে। এবার এই বন্ড থেকে এরকম থাকতে পারে ব্রাঞ্চ তৈরি করে থাকে। এটাকে বলা হয় ক্যাটেনেশন। যে ধর্মের জন্য কার্বন যুক্ত হয়ে লম্বা শৃঙ্খল তৈরি করে, বদ্ধ শৃঙ্খল বা মুক্ত শৃঙ্খল যৌগ তৈরি করে বা ব্রাঞ্চ চেন কম্পাউন্ড তৈরি করে, সেই ধর্মকে ক্যাটেনেশন ধর্ম বলা হয়। এবং কেন এই ধর্ম দেখা যায়? কারণ এই ধর্ম দেখা যাওয়ার কারণ হচ্ছে এদের ছোট আকার এবং মধ্যম মানের তড়িৎ-ঋণাত্মকতা। এইবার আমরা নেক্সট যেটাতে চলে যাচ্ছি, এরপর তড়িৎ-ঋণাত্মকতা পড়ে চলে যাব কার্যকারী মূলক। এবার কার্যকারী মূলক এবং কার্যকারী মূলকের আগে আমাদের আরেকটা থাকবে স্ট্রাকচার। আচ্ছা, তাহলে এবার কার্যকারী মূলকে যাওয়ার আগে এখানটা আমরা স্ট্রাকচারটা আমরা আলোচনা করে নিচ্ছি। এবার স্ট্রাকচার কী কী হতে পারে। এবার আমরা স্ট্রাকচার গঠন আলোচনা করবো কার C2H6 ইথেন, C2H4 ইথিলিন, তারপর হচ্ছে C2H2 অ্যাসিডিল, এদের গঠন আলোচনা করব। তবে এদের গঠন আলোচনা করতে গিয়ে আমাদের যেটা বলবার আছে যে হাইড্রোকার্বন, যে হোয়াট ইজ হাইড্রোকার্বন বাংলায় হচ্ছে হাইড্রোকার্বন। তাহলে হাইড্রোকার্বনটা কি? আমাদের এই নামটার মধ্যে লেখা রয়েছে হোয়াট ইজ হাইড্রোকার্বন। হাইড্রোজেন এবং কার্বন কন্টেনিং কম্পাউন্ডকে হাইড্রোকার্বন বলা হয়। তার মানে যেসব জৈব যৌগের মধ্যে কার্বন হাইড্রোজেন আছে বা কার্বন হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগগুলোকে বলা হয় হাইড্রোকার্বন। এদেরকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। প্রথমে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন আর একটাকে বলা হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বনটা কি হচ্ছে? সম্পৃক্ত হাইড্রোকার্বন যেটা থাকছে সম্পৃক্ত, আর একটা হচ্ছে অসম্পৃক্ত। তাহলে সম্পৃক্ত হচ্ছে স্যাচুরেটেড হাইড্রোকার্বন। এখানে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয় অ্যালকেন, যেগুলো আছে অ্যালকেনগুলোকে বলা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন। এবার সম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে? যেসব হাইড্রোকার্বনের মধ্যে কার্বন এক বন্ধন থাকে তাদেরকে বলা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন। আর যেসব হাইড্রোকার্বনের মধ্যে কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে, যেমন কার্বন ডবল বন্ড থাকবে অথবা কার্বন ট্রিপল বন্ড থাকবে, তাদেরকে বলা হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এবার এখানে অ্যালকেন আর এখানে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে দুটো ভাগ। এটা একটাকে বলা হয় অ্যালকিন আর একটাকে বলা হয় অ্যালকাইন।
তাহলে আমরা পেলাম অ্যালকেন। এবার অ্যালকিন এবার এটা নিয়ে আমরা আলোচনা করব। এবার অ্যালকেনটা কী জিনিস? এর সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2, যেখানে n = 1 2 3 ধনাত্মক সংখ্যা। এবার n = যদি 1 হয় তাহলে আমরা যে যৌগটা পাবো সেটা হলো মিথেন। তারপরে যদি C2H6 2 হলে পাবো ইথেন, 3 হলে পাবো প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, অক্টেন, নোনেন, ডেকেন। এইভাবে আমরা অ্যালকিনগুলো পেয়ে যাই। এবার অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n, যেখানে n = 2 3 etc. তার মানে প্রথমটা হবে ইথিলিন, C2H4 ইথিলিন। আর এটার ক্ষেত্রে আমরা পাবো CnH2n-2, এটা হচ্ছে সাধারণ সংকেত। এখানে n এর মান 2 থেকে স্টার্ট হবে, তাহলে প্রথম যে যৌগটা হবে সেই যৌগটাকে বলা হয় অ্যাসিটিলিন। এটাকে বলা হবে অ্যাসিটিলিন। তো এটা হলো হাইড্রোকার্বন, এবং এই হাইড্রোকার্বনের মধ্যে আমরা এই জিনিসগুলো আগে জানলাম। এবার আমরা চলে যাব ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক। তো ফাংশনাল গ্রুপ কাকে বলা হয়? ফাংশনাল গ্রুপ হলো বা কার্যকরী মূলক হলো পরমাণু বা পরমাণু পুঞ্জ যখন কোনো জৈব যৌগের অণুতে উপস্থিত থেকে এদের রাসায়নিক ধর্ম নির্ধারণ করে এবং একক পরমাণুর মতো আচরণ করে, তখন তাদেরকে বলা হয় কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ। মানে অ্যাটমস আর গ্রুপ অফ অ্যাটমস যারা কী করে অনেক সময় কী হয় একক অণুর মতো আচরণ করে এবং কোনো যৌগের মধ্যে উপস্থিত থেকে যৌগের রাসায়নিক ধর্ম নির্ধারণে সাহায্য করে। এটাকে বলে ফাংশনাল গ্রুপ। অর্থাৎ ফাংশনাল গ্রুপ হলো অ্যাটমস অর গ্রুপ অফ অ্যাটমস হুইচ কন্ট্রোলস দ্য কেমিক্যাল রিয়াকশন অফ এ কম্পাউন্ড প্রেজেন্ট ইন ইট। এটা হচ্ছে কার্যকরী মূলক ফাংশনাল গ্রুপ। এবার ফাংশনাল গ্রুপের কিছু নাম আছে, ফাংশনাল গ্রুপের নাম আছে, চিহ্ন রয়েছে। চিহ্ন, নাম, গঠন আর ফাংশনাল গ্রুপগুলো দ্বারা যৌগগুলোর নামগুলো আমরা বলছি। এবার প্রথম যেটা নাম আছে যেটাকে হচ্ছে OH, এটা বলে হাইড্রোক্সিল। তারপর হচ্ছে CHO, এটাকে বলে অ্যালডিহাইড, এটাকে বলে হাইড্রোক্সিল অ্যালডিহাইড। তারপর হচ্ছে CO, এটাকে বলে কিটোন। NH2, এই গ্রুপটাকে বলে অ্যামিনো গ্রুপ। আচ্ছা, তারপর COOH, কার্বক্সিলিক অ্যাসিড, এটাকে বলছে কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে আমরা কী পেলাম? অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, হেমিন এবং COOH। আর একটা রয়েছে, এই গ্রুপটাকে বলা হয় ইথার বলা। তাহলে এর যদি গঠন সংকেতটা আমরা যদি ফাংশনাল গ্রুপের এরকম হবে, এই ক্ষেত্রে আমরা গঠনটা হবে ফাংশনাল গ্রুপের ঠিক এরকম। এই ক্ষেত্রে যা আছে মোটামুটি এরকম হবে, কিটো গ্রুপ বলা হয়। আচ্ছা, এবার NH2 ক্ষেত্রে একটা N, দুটো হাইড্রোজেন, দুটো বন্ডের মাধ্যমে যুক্ত থাকবে। আর এটা হলো অ্যাসিড, এই ক্ষেত্রে C+O আর হচ্ছে OH। এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, কার্বক্সিল গ্রুপ। আর এটা হচ্ছে ইথার। এবার কোনো যৌগের মধ্যে OH থাকলে সেই যৌগটাকে বলা হয় অ্যালকোহল, যেমন মিথাইল অ্যালকোহল, এর নাম হচ্ছে মিথাইল অ্যালকোহল, এটাকে বলা হয় ইথাইল অ্যালকোহল। তারপরে CHO গ্রুপ থাকলে সেটাকে বলা হয় অ্যালডিহাইড, যেমন এটাকে বলা হয় ফর্মালডিহাইড, এটাকে বলা হয় অ্যাসিটালডিহাইড, এটাকে বলা হয় অ্যাসিটালডিহাইড। তাহলে এইটাকে আমরা বলবো, এটা থাকলে কি হবে? অ্যালকোহল, অ্যালকোহল, এটা হচ্ছে অ্যালডিহাইড, আর এটাকে বলবো কিটোন, এটাকে বলবো অ্যামিন বা বাংলা হচ্ছে অ্যামিন। এটা থাকলে হবে কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, এটা হলো ইথার। তাহলে এখানে যৌগটা হবে, এই যৌগটাকে আমরা বলবো অ্যাসিটোন, এবং এটাকে বলবো মিথাইলামিন, এবং এটার থেকে কার্বক্সিলিক অ্যাসিড আমরা বলবো ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। আর এখান থেকে আমরা বলবো ডাইমিথাইল ইথার, নাম হচ্ছে ডাইমিথাইল ইথার। তাহলে ফাংশনাল গ্রুপ পেলাম, ফাংশনাল গ্রুপ থেকে আমরা এগুলো পেয়ে গেলাম। ফাংশনাল গ্রুপ এগুলো রয়েছে, এগুলো হচ্ছে গঠনগুলো। এইখানে যদি আমরা নামটা দিই তাহলে আরও ভালো হবে। এখানটা এটাকে করে দিচ্ছি সংকেত।
এগুলোকে আর ফাংশনাল গ্রুপের সংকেত হচ্ছে এটা, তারপর এটা হলো গঠন, এটা হলো নাম, এটা জৈব যৌগ। আচ্ছা, এইবার আমরা চলে যাব নেক্সট একটা পর্যায়ে। নেক্সট হচ্ছে আমাদের নম্বর নেক্সট এটা হয়ে যাবে। এবার 6 নম্বরে চলে যাচ্ছে সমবায়তা, আইসোমেরিজম। এবার আইসোমেরিজম জিনিসটা কি? এবার আইসোমেরিজম হলো যেসব যৌগের আণবিক সংকেত এক এবং গঠন সংকেত ও রাসায়নিক ধর্ম আলাদা, তাদেরকে বলা হয় আইসোমার আর সমবয়বতা, এবং এই ধর্মকে বলা হয় আইসোমেরিজম, সমবয়বতা বা আইসোমেরিজম। যেসব যৌগের আণবিক সংকেত এক কিন্তু গঠন সংকেত বা রাসায়নিক ধর্ম আলাদা, তাদেরকে বলা হয় আইসোমার বা সমবয়বতা, এবং এই ধর্মকে বলা হয় আইসোমেরিজম বলা হয়। আচ্ছা, তো আইসোমেরিজম বলতে গিয়ে আমরা বলতে পারি যেমন C2H6O, এই যে আণবিক সংকেত রয়েছে এখান থেকে আমরা দুটো যৌগ পাচ্ছি, একটা বলা হয় ডাইমিথাইল ইথার, এবং এটার থেকে আরেকটা যৌগ পাওয়া যায় ইথাইল অ্যালকোহল, C3H6H2 ইথাইল অ্যালকোহল। ডাইমিথাইল ইথার এবং ইথাইল অ্যালকোহল দুটো হলো আইসোমার। তো এই সমবায়তাকে আমরা দুটো ভাবে ভাগ করতে পারি, একটাকে বলা হয় গঠনগত সমবায়তা, আরেকটাকে বলা হয় কনস্টিটিউশনাল আইসোমারিজম। এটাকে গঠনগত সমবায়তা বলা হয়, গঠনগত, আরেকটা স্টিরিও আইসোমারিজম বা ত্রিমাত্রিক সমবায়তা, এটা মাত্রিক সমবায়তা, এটা সিলেবাসে নেই। গঠনগত সমবায়তার মধ্যে দুটো ভাগ আছে, একটা হচ্ছে ফাংশনাল গ্রুপ গঠিত আইসোমারিজম, মানে কার্যকরী মূলক গঠিত আইসোমারিজম, আরেকটা হচ্ছে অবস্থান গঠিত আইসোমারিজম, অবস্থান গঠিত আইসোমারিজম। আচ্ছা, তাহলে আমরা সমবায়তা পেলাম যে একই আণবিক সংকেত বিশিষ্ট এবং ভিন্ন গঠন সংকেত এবং ভিন্ন রাসায়নিক ধর্ম বিশিষ্ট যৌগগুলোকে বলা হয় সমবয়ব, এবং এই ধর্মটাকে বলা হয় সমবয়বতা। একটা এক্সাম্পল দিয়ে দেখলাম C2H6O, এটা মলিকিউলার ফর্মুলা, এর থেকে আমি দুটো কম্পাউন্ড পেলাম। এবার সমবয়তাকে দুটোভাবে ভাগ করা যায়, গঠনগত এবং ত্রিমাত্রিক, যেটা নট ইনক্লুডেড ইন দ্য সিলেবাস। গঠনগত সমবায়তার মধ্যে দুটো ভাগ আছে, একটাকে বলে কার্যকরী মূলক গঠিত সমবায়বতা এবং অবস্থান গঠিত সমবায়তা। কার্যকরী মূলক গঠিত সমবায়তা কোনটাকে বলা হয়? কার্যকরী মূলক গঠিত সমবায়তা বলা হয় ফাংশনাল গ্রুপের ভিন্নতার জন্য বা কার্যকরী মূলকের ভিন্নতার জন্য যে সমবায়তা সৃষ্টি হয় তাকে বলা হয় কার্যকরী গ্রুপ গঠিত সমবায়তা। সেটা কেমন? যেমন আবার বলছি, CH3CH2OH, এটা হলো ইথাইল অ্যালকোহল, এবং আরেকটা থাকছে আমাদের ডাইমিথাইল ইথার। এখানে একটা ফাংশনাল গ্রুপ রয়েছে, এটা হচ্ছে OH, এখানে ফাংশনাল গ্রুপ হলো O, তার মানে এটা হলো ইথার আর এটা হচ্ছে অ্যালকোহল। তাহলে দুটো ফাংশনাল গ্রুপ আলাদা, অর্থাৎ কার্যকরী গ্রুপ আলাদা, তাই এই দুটোকে বলা হয় কার্যকরী মূলক গঠিত আইসোমারিজম। এবার আমরা চলে যাব অবস্থান গঠিত আইসোমারিজম। যেমন অবস্থান গঠিত আইসোমারিজম হলো CH3CH2OH এবং CH3CH3 এখানে ফাংশনাল গ্রুপ হচ্ছে OH, এই গ্রুপটা 1 নম্বর কার্বনে ছিল 1 2 3, এখানে সেটা রয়েছে 2 নম্বর কার্বনে। তাহলে ফাংশনাল গ্রুপের অবস্থানের ভিন্নতার জন্য যে সমবায়তা সৃষ্টি হয় সেটাকে বলা হয় অবস্থান গঠিত সমবায়তা, মানে আইসোমারিজম। তাহলে আইসোমারিজম এটা আমরা পেলাম। তবে আইসোমারিজমের ক্ষেত্রে একটু বলবার আছে, যেমন কার্যকরী মূলক গঠিত আইসোমারিজমের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, কার্যকরী মূলক গঠিত আইসোমারিজমের ক্ষেত্রে দেখা যায় ইথার এবং অ্যালকোহলের মধ্যে ইথার অ্যালকোহলের পক্ষে বেশি নিষ্ক্রিয়। কেন হয় ইথার অ্যালকোহলের পক্ষে বেশি নিষ্ক্রিয়? কারণ হচ্ছে CH3CH2OH, এটা হলো ইথাইল অ্যালকোহল, এটার মধ্যে মেটালিক সোডিয়ামের যদি রিয়াকশন করানো যায় তাহলে তৈরি হয় CH3CH2ONA+½ H2,
হাফ, কিন্তু ইথারের ক্ষেত্রে ডাইমিথাইল ইথার সাথে যদি ধাতব সোডিয়ামের বিক্রিয়া করানো যায় তাহলে এই বিক্রিয়াটি হয় না, তাহলে এটা নিষ্ক্রিয়, এখানে একটা ইনার্ট নিষ্ক্রিয় একটা লিঙ্কেজ রয়েছে। আচ্ছা, এটা হলো। এইবারে আমার লাস্ট এবং বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো নোমেনক্লেচার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই নোমেনক্লেচার, এটা নিয়ে এখন আলোচনা করব। তো এই নোমেনক্লেচারের ক্ষেত্রে যেটা থাকছে, এটাকে হচ্ছে আইইউপিএসসি নোমেনক্লেচার। আইইউপিএসসি ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি নোমেনক্লেচার। নোমেনক্লেচার মানে আইইউপিএসসি নামকরণ। আইইউপিএসসি এটা হচ্ছে নামকরণ। আচ্ছা, তো প্রথমে আমরা বলবো অ্যালকেনের। প্রথম হচ্ছে অ্যালকেনের আইইউপিএসসি নামকরণ। অ্যালকেনের আইইউপিএসসি নামকরণ। তাহলে অ্যালকেনের আইইউপিএসসি নামকরণের ক্ষেত্রে কী হচ্ছে, প্রথম হচ্ছে যেমন CH4 আছে মিথেন। এবার নামকরণের ক্ষেত্রে আমি একটা জিনিস বলে দিচ্ছি, জানা দরকার যে প্রথমে আমাদের একটা সিস্টেম হচ্ছে নামকরণের ক্ষেত্রে থাকবে প্রিফিক্স, ওয়ার্ড রুট, আর থাকছে সাফিক্স। তাহলে আমরা এই তিনটা জিনিস পাবো। এবার প্রিফিক্সটা আগে বলবে, ওয়ার্ড রুটটা হচ্ছে স্টেম অফ দ্য কম্পাউন্ড, মানে কোন কম্পাউন্ডের মধ্যে কটা কার্বন আছে, সাফিক্সটা বলবে ওয়ার্ড রুটের পরে। তাহলে প্রিফিক্স, সাফিক্স, তো সব যৌগের ক্ষেত্রে প্রিফিক্স নাম থাকতে হবে। প্রিফিক্স বলতে প্রতিস্থাপকগুলোকে বোঝায়, কোনো যৌগের মধ্যে প্রতিস্থাপক গ্রুপ কী আছে। ওয়ার্ড রুট বলতে কোন যৌগের মধ্যে কটা কার্বন আছে। আর সাফিক্স বলতে বোঝায় যে কার্বন কার্বন লিঙ্কেজ এবং ফাংশনাল গ্রুপগুলো বা কার্যকরী গ্রুপগুলোকে বোঝায়। তাহলে আমরা যখন নামকরণটা করব, অ্যালকেনের নামকরণ করব, তখন আমাদের এর ক্ষেত্রে একটি কার্বন আছে, তাহলে এর প্রেফিক্স নেই। ওয়ার্ড রুট কত হচ্ছে মিথ, ওয়ার্ড রুট হচ্ছে মিথ প্লাস কী হবে এন। এন হলো কার্বন কার্বন, যেহেতু এক বন্ধন, এখানে যেহেতু এক বন্ধন আছে, দ্বিবন্ধনের কোনো ব্যাপার নেই, তাহলে এটা অ্যালকেনের ক্ষেত্রে কী হবে, মিথ যোগ এন, এটা হয়ে যাবে মিথেন। আমরা যদি ইংরেজিতে লিখি তাহলে ইমিটিএইচ, মিথ প্লাস এন হয়ে যাবে মিথেন। এবার যদি আমরা এই যৌগটা নেই, CH3 এখানে দুটো কার্বন রয়েছে, দুটো কার্বন থাকলে এটার নাম হয়ে যাবে ইথ প্লাস এন, তার মানে ইথেন। এইভাবে আমরা মিথেন, ইথেন, প্রোপেন আমরা নামকরণ করতে পারি। এরপর আমরা চলে যাব অ্যালকেনের পর আমরা চলে যাচ্ছি অ্যালকিনের নামকরণ। অ্যালকিনের ক্ষেত্রে কী ঘটনা ঘটছে, এবার H2CCH2, এই ক্ষেত্রে হবে এর ওয়ার্ড রুট হচ্ছে 2 থাকলে ইথ হবে, তাহলে এর নামটা হবে, তাহলে এর নামকরণটার ক্ষেত্রে যেটা হবে ইথ প্লাস ইন, তাহলে নামটা হয়ে যাবে ইথিন। তাহলে নামকরণের ক্ষেত্রে আমাদের এই জিনিসটা থাকতে হবে, অ্যালকেনের ক্ষেত্রে এন যুক্ত হবে, অ্যালকেনের ক্ষেত্রে ইন যুক্ত হবে এবং অ্যালকাইনের ক্ষেত্রে আইন যুক্ত হবে। তাহলে ইথ যোগ ইথিন। তাহলে আমরা যদি এই কম্পাউন্ডটা লিখি CH2, এর বিপরীত নাম কী হবে, প্রো প্লাস ইন, এটাকে আমরা বলবো প্রোপিন বলি, বা অনিন অনেকে বলতে পারে, তো প্রোপিন বলাটাই বেশি সঠিক, প্রোপিন। তারপর এরকম ধরনের কিছু নাম থাকতে হবে, CH3, CH2, CH11CH2, এখানে 4টে কার্বন রয়েছে, এর ওয়ার্ড রুট হচ্ছে কি বিউট, তাহলে ইংরেজি যদি লিখে এটা করে বিউট 1 ইন, এটার নাম হবে বিউট 1 ইন। আমরা বিউট মানে 4, বিউট 1 ইন। এবার যদি কম্পাউন্ডটা এরকম হয় CH3, CH2, জাস্ট ডবল বন্ড স্থানের পরিবর্তন হলো, তাহলে পজিশনটা চেঞ্জ হয়ে যাবে। নাম এটাকে নাম হচ্ছে 1 2 3 4, এটাকে যেন 1 2 3 4 ছিল, তাহলে এটা হচ্ছে বিউট 2 ইন, নাম হয়ে যাবে বিউট 2 ইন। এইভাবে আমরা অ্যালকিনের নামকরণ করে ফেলাম। এবার আমরা চলে যাচ্ছি অ্যালকাইন। এবার অ্যালকাইনের ক্ষেত্রে
কাইন, অ্যালকাইন। এবার অ্যালকাইনের ক্ষেত্রে যেটা হবে, আমরা ওয়ার্ড গ্রুপটা দেখবো আর সাথে আইন কথাটা যুক্ত হবে। যেমন HC≡CH, HC≡CH, তাহলে এর নাম হচ্ছে অ্যাসিটিলিন। এবার এটাকে যে আমরা যদি নামকরণ করি তাহলে কী হবে, কটা কার্বন, দুটো কার্বন, ওয়ার্ড গ্রুপ কত হবে ইথ প্লাস কত হবে আইন, তাহলে এর নাম হবে ইথাইন, এর নাম হবে ইথাইন। এবার আরেকটা কম্পাউন্ড দেখছি CH3, C≡CH, এখানে কার্বন কটা রয়েছে, প্রেফিক্স নেই, কার্বন 3টে রয়েছে, এটা হবে প্রো প্লাস আইন, তার মানে হচ্ছে প্রোপাইন, প্রোপাইন বলা হয় এটাকে। এবার প্রোপাইন এইভাবে নামকরণগুলো হতে থাকে। এবার আমরা আর কটা নামকরণ বলছি, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, এদের ক্ষেত্রে। তো আমরা নামকরণে আমি আরেকটু বলিনি, আমরা নামকরণ যেগুলো ফাংশনাল গ্রুপগুলোর যেগুলো নামকরণ করবো সেটার ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখতে হবে, আমরা করবো অ্যালকেন প্লাস, যদি অ্যালকোহল হয় তাহলে হবে অল। অ্যালকোহলের ক্ষেত্রে এটা হচ্ছে অ্যালকোহলের ক্ষেত্রে এরকম হবে ক্ষেত্রে, তাহলে অ্যালকেন প্লাস অল, তাহলে কি হচ্ছে অ্যালকানল, তার মানে CH3OH, এটা যে মিথাইল অ্যালকোহল, এই ক্ষেত্রে আমরা কি লিখবো মিথেন প্লাস অল, তাহলে এর নাম হবে মিথানল, তারপরে CH3CH2OH, এর নাম হচ্ছে CH3CH2OH, এর নাম হবে ইথ প্লাস এন প্লাস অল, মানে ইথেন প্লাস অল, তো সমান হবে ইথানল। ইম্পর্টেন্ট জিনিস হলো যেটা CH3CH2OH, এর ক্ষেত্রে যখন নামকরণ করা হবে, এই ক্ষেত্রে যদি আমরা নাম্বারিং করবো 1 2 3, নামের ক্ষেত্রে কী হবে, অল গ্রুপটা 1 নম্বর কার্বন রয়েছে, আর এখানে ওয়ার্ড গ্রুপ হচ্ছে 3, তাহলে এটা হয়ে যাবে প্রোপানল, মানে প্রোপান 1 অল। আচ্ছা, এবার এটা কেমন করে হলো আমি একটু বলে দিচ্ছি। আচ্ছা, প্রোপেন, এটা হবে প্রোপেন প্লাস অল, তার থেকে হবে প্রোপানল হওয়ার কথা, কিন্তু 1 নম্বর পজিশনে যেহেতু OH আছে, এর নাম হচ্ছে প্রোপান 1 অল। এবার সিমিলারলি CH3CH OH এবং CH3, এটার ক্ষেত্রে নাম কী হয়ে যাবে, এখানে OH গ্রুপটা 2 নম্বর কার্বনে রয়েছে, তাহলে এটার নাম হবে প্রোপান 2 অল।